আসসালামু আলাইকুম সবাইকে। অবাধ্য প্রণয় গল্পের ৩৫ নাম্বার পার্ট। তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক। মেহেরিমা নোয়ান বললেন, সবাই দাঁড়িয়ে আছো কেন? এসো খাবার টেবিলে বসো। সবাই ধীরে ধীরে ডাইনিং টেবিলের দিকে এগিয়ে গেল। বড় টেবিলটা নানা রকম খাবার সাজানো। ইমরান চেয়ার টেনে বসতে বসতে বলল, ফুফু এত আয়োজন কেন? মনে হচ্ছে এখানে বিয়ের আয়োজন চলছে। মেহেরিমা নোয়ান মুচকি হেসে বললেন, আরে বাবা, ছেলেটা আমার কতদিন পর আমার বাড়িতে এসেছে, আর এই সামান্য আয়োজন আমি করব না? তাই একটু ভালো করে রান্না করেছি। সবাই বসে পড়লো। রাইসা চুপচাপ একটা চেয়ারে বসে পড়লো। রাইসা মাথা নিচু করে প্লেটের দিকে তাকিয়ে আছে। তার ভেতরটা কেমন যেন ভারী ভারী লাগছে। কেন জানি তেজ আর সানজিদার সেই নীরব দৃষ্টিটা বারবার মনে পড়ছে। ঠিক তখনই তেজ এসে রাইসার পাশের চেয়ারে বসে পড়ল। রাইসা একটু চমকে উঠল। মাথা তুলতে সাহস হলো না তার। তেজ একবার তার দিকে তাকালো, তারপর শান্ত গলায় বলল, প্লেটটা দাও। রাইসা তাড়াতাড়ি প্লেটটা এগিয়ে দিল। হাত কাঁপছিল সামান্য। তেজ নিজের হাতে তার প্লেটে পোলাও আর রোস্ট তুলে দিল। ইমরান সেটা দেখে মুচকি হেসে বলল, ও হো, ব্যাপারটা তো দেখছি সিরিয়াস। তাই নিজে হাতে পরিবেশন করছে। আজ আমি বিয়ে করি নাই বলে পরিবেশনও করতে পারি না। রাইসা লজ্জায় একদম লাল হয়ে গেল। মাথাটা আরো নিচু করে ফেললো। তেজ কড়া চোখে ইমরানের দিকে তাকালো, তারপর বলল, খাবি নাকি চুপ করবি? ইমরান হেসে বলল, আচ্ছা আচ্ছা, আমি কিছু বলিনি। টেবিলে সবাই খেতে শুরু করলো। কিন্তু রাইসার খাওয়াই মন নেই। সে অনুভব করছিল মাঝে মাঝে তেজ তার দিকে তাকাচ্ছে। একবার সাহস করে চোখ তুলে তাকাতে তেজের চোখের সাথে চোখ মিলল। মুহূর্তের জন্য যেন থেমে গেল। তেজের চোখে অদ্ভুত এক গভীরতা। রাইসার বুক ধক করে উঠল। তাড়াতাড়ি চোখ নামিয়ে ফেলল সে। গাল দুটো লজ্জায় লাল হয়ে উঠেছে। তেজ ঠোঁটের কোনো অল্প হাসি টেনে আবারও খাওয়াই মন দিল। কিন্তু দূরে বসে থাকা সানজিদা সেই দৃশ্যটা একদম স্পষ্ট দেখছিল। তার চোখের ভেতর দিয়ে যেন এক ঝলক অদ্ভুত কষ্ট বয়ে গেল। আর রাইসার বুকের ভেতর অজানা একটা অস্বস্তি আরো গভীর হয়ে উঠল। সে নিজেও বুঝতে পারছে না এই অস্থিরতার কারণটা আসলে কি। আর এদিকে মেহেরিমা নোয়ান, মাহতাব নোয়ান, মার্জিয়া তিনজনেই কেবল একটু পরপর তেজের দিকে তাকাচ্ছে। আসলে তারাও ওই রকম চমক পাবে আশা করেনি। ছেলে যে বিয়ে মানে না, চোখের সামনে আসাতে বারণ করেছিল। এত কাহিনী করে সেই ছেলে সবার সামনে কি সুন্দর বউয়ের পাশে বসে পড়েছে, আবার খাবারও তুলে দিচ্ছে। চোখাচোখি দেখে বুকের ভেতর শীতলতা বয়ে গেল মেহেরিমা নোয়ানের। ছেলেটা এভাবে হোক, মেয়েটাকে একটু একটু করে বুঝুক, যাতে তাদের সংসারটা উজ্জ্বল হয়। তিনি নিঃশব্দে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলেন। এদিকে রাইসা মাথা নিচু করে বসে আছে। হাত দিয়ে পোলাও নাড়াচাড়া করছে, কিন্তু মুখে তুলছে না। বুকের ভেতরটা কেমন যেন ভারী ভারী লাগছে। তেজ একবার তাকিয়ে সেটা খেয়াল করলো। গম্ভীর গলায় বলল, খাচ্ছ না কেন? রাইসা একটু চমকে উঠে বলল, জি খাচ্ছি। ইমরান হেসে বলল, ভাই, ভাবি লজ্জা পাচ্ছে মনে হয়। এত লোকের সামনে আপনি নিজ হাতে সার্ভ করলেন, তো লজ্জা পাওয়াটাই স্বাভাবিক। বেচারা ভাবি, আপনি লজ্জা পাবেন না। আমার ভাই একটু বেশি রোমান্টিক তো। আপনি খান, আমি আপনার পাশে আছি। একমাত্র দেবর আমি, টেনশন নিবেন না। তেজ ভ্রুকুসকে কটমট করে বলল, তুই খাওয়া শেষ কর, এত কথা বলার দরকার নেই। ইমরান মুখ টিপে হাসলো। ঠিক তখন ওই সানজিদা ধীরে ধীরে বলল, রাইসা তুই খাচ্ছিস না কেন? রাইসা মাথা তুলে একবার তাকালো। তখন ওই সানজিদা বলল, আয় আমি খাইয়ে দিচ্ছি। এত মানুষের মাঝে কথাটাই যেন রাইসাও কিছু মনে করতে পারলো না। চেয়ার ছেড়ে উঠে গেল সানজিদার পাশে। হয়তো এই কথাটারই অপেক্ষায় ছিল এতক্ষণ। বোনের হাতে কতদিন হলো খাবার খায় না। সানজিদা নিজের প্লেট থেকে একটু একটু পোলাও আর রুশ তুলে রাইসার দিকে এগিয়ে দিল। তারপর বলল, মুখটা খুল। রাইসা বাধ্যমের মতো মুখ খুলল। ছোটবেলার মতো করে বোনের হাতে খাবার খেতে খেতে হঠাৎ তার বুকটা কেমন করে উঠল। কতদিন পরে এমন করে বোনের হাতে খাবার খাওয়া। তার চোখের কোণে অল্প জল চিকচিক করে উঠল। কিন্তু সে দ্রুত চোখ নামিয়ে ফেলল, যেন কেউ বুঝতে না পারে। টেবিলে বসে থাকা সবাই নীরবে এই দৃশ্যটা দেখছিল, কিন্তু কেউ কিছু বলল না। রাইসা মেয়েটা কতটা সরল, আজ পর্যন্ত একটা কথা বিনা প্রশ্নে বলেনি। চুপচাপ তাকিয়ে আছে রাইসার দিকে সবাই। রাইসা বোনের হাতে খাচ্ছে, কিন্তু তার চোখে সেই অদ্ভুত কষ্টটা। তেজের চোখ এড়ালো না। তার বুকের ভেতর হালকা একটা অস্বস্তি জাগলো। ঠিক তখন ওই সানজিদা আবারও বলল, এই যে এতটুকু খেয়ে থেমে যাবে না কিন্তু। রাইসা বেশ খেয়েছে বোনের হাতে, এতে যেন কতদিনের তৃপ্তি পেয়েছে বলার কথা নয়। তারপর বলল, আপু আমি আর খাবো না। সানজিদা বলল, খাবি না মানে? পেট ভরে খা, আমি কি রোজ রোজ তোকে খাইয়ে দিতে আসবো? খেয়ে নে। রাইসা বলল, আপু আর পারবো না। সানজিদা আবারও এক লোকমা তুলে দিল। রাইসা খেয়ে নিল চুপচাপ। হঠাৎ তেজ গম্ভীর গলায় বলল, ওকে আর খাওয়ানোর দরকার নেই, যতটুকু খেয়েছে যথেষ্ট, পানি খাও। সবাই এক মুহূর্তের জন্য তেজের দিকে তাকালো। সানজিদা ভ্রু সামান্য তুলল। রাইসা মাথা নিচু করে ফেললো। তেজ শান্ত গলায় আবারও বলল, জোর করে খাওয়ালে অসুস্থ হয়ে যাবে, এতে সবার আমার দিকে তাকানোর কি আছে? কি এমন কথা বলে ফেলেছি? কথাটা খুব স্বাভাবিকভাবে বলা হলেও তার চোখ ছিল রাইসার দিকে। রাইসার বুকের ভেতরটা কেমন করে উঠল। তেজ উঠে চলে গেছে। হঠাৎ করে তেজের ব্যবহার এমন কেন হচ্ছে এটাই ভাবছে রাইসা। শুধু আশেপাশেই কেমন থাকার আগ্রহ। আর এদিকে, মুঝে তুম চুপকে চুপকে যাবো আইসে দেখতি হো, আচ্ছা লাগতি হো, আচ্ছা লাগতি হো।
ব্যালকনিতে দাঁড়িয়ে থাকা রাইসার পানে চেয়ে দূরে রাস্তায় দাঁড়িয়ে থাকা এক ব্যক্তির কণ্ঠে 2 লাইনের হিন্দি গান ধ্বনিত হলো। রাইসা প্রায় এমন অনুভব করে যে কেউ তাকে লুকিয়ে লুকিয়ে দেখছে। আশেপাশে খুঁজেও কাউকে দেখতে পায় না। লম্বা চুলগুলো গোসলের পর ছেড়ে দিয়েছে, চিরুনির হাতে চুল ছড়াচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। আর কেউ ভাবছে চিরুনির জায়গায় ধারালো তলোয়ার চলছে অশান্ত বুকে। রাইসা হঠাৎ করে রাস্তার দিকে তাকিয়ে দেখতে কেউ দ্রুত পেছন ঘুরে হাঁটা ধরলো। চক্ষু ছোট করে সেই দিকে তাকিয়ে রইল রাইসা। তারপর বলল, কিরে, এদিকে কোথায় থেকে আসলি? হঠাৎ সামনে নির্ঝরকে দেখে রাফিদ একটু অপ্রস্তুত হলো, তবে স্বাভাবিক হয়ে বলল, এইদিকে এসেছিলাম একটু। কেন? তোর বাড়ি তো এদিকে না। ইনফ্যাক্ট এদিকে তোর কোনো আত্মীয় বা কাজের কোনো দিক নয়। উল্টো দিকে কাহিনী কি মামা? তেমন কিছু না, এমনি ভালো লাগছিল না তাই এসেছিলাম হাঁটতে হাঁটতে। তোর কোনো সমস্যা? এভাবে জেরা করছিস কেন? না, আসলে কোনো সমস্যা নয়, কিন্তু রহস্যের একটা সুগভীর গন্ধ পাচ্ছি। আর এদিকে গগন কাঁপিয়ে অন্ধকার নামলো ধরণীতে। হৃদয়ের উষ্ণতা ছড়িয়ে পড়েছে সর্বত্র। কপাল ভাঁজ করে এক হাতে কপাল স্লাইড করতে করতে রাইসার রুমে ঢুকলো তেজ। রাইসা সবে ওয়াশরুম থেকে এসেছে। গ্রীষ্মকাল শেষের আগে জানিয়ে দিয়ে যায় গরম কাকে বলে। সেই দাবদাহ গরমে নেত্র জুড়ে বিষাদ, সর্বাঙ্গ ঘামে ভিজে যায়। তাই এই রাত্রিতে গোসল করতে গিয়েছিল। ভিজে যাওয়া চুলে এক অদ্ভুত অস্বস্তি নিয়ে দাঁড়িয়েছিল রাইসা। চোখে মুখে পানির ফোঁটা ফোঁটা লেগে আছে। মাথা ভালো করে মুছতেও বেশি চুলের পানি শুকাতে বেশ বেগ পোহাতে হয়। ভেজা চুলগুলো কাঁধে লেপটে আছে, কপাল বেয়ে ঘামের ফোঁটা গড়িয়ে পড়ছে। হঠাৎ দরজার কাছে তেজকে দেখে একটু চমকে উঠল সে। রাইসার কণ্ঠে হালকা বিস্ময়। তারপর বলল, আপনি? তেজ কিছুক্ষণ চুপ করে তাকিয়ে রইল। তার চোখে আজ অন্যরকম এক গভীরতা, যেন অনেক কথা জমে আছে কিন্তু শব্দ খুঁজে পাচ্ছে না। এ অবস্থায় দেখে ছড়িয়ে রাখা হাত দুটো মুঠো করে নিল শক্ত করে, যেন ছেড়ে দিলেই সেও বাঁধন ছাড়া লাগামহীন ঘোরা হয়ে যাবে। সামনে রাইসার আশ্বস্তি মুখশ্রী যেন তেজের বুকে ঝড়ের লক্ষণ। মুখ শক্ত করে গম্ভীর গলায় বলে উঠল, ভিজলে কিভাবে? রাইসা থমথমে চোখে তাকিয়ে আছে তেজের দিকে। কি উত্তর দিবে বুঝে উঠতে পারছে না। তারপর বলল, আসলে আমার অনেক গরম লাগছিল তাই। তেজের দৃষ্টি ক্ষীণ হলো। রাইসার দিকে নজর বুলিয়ে উগ্রকণ্ঠে বলে উঠল, এত রাতে গোসল করেছো কেন? এই ভেজা চুলে থাকলে অসুস্থ হয়ে পড়বে। একটুও কমন সেন্স নেই নাকি? এখন বাজে কত দেখেছো? 8টা পার হয়েছে। এটা কেমন বেখেয়ালি কাজ? নিজের প্রতি কি সামান্যতম কেয়ার নেই? রাইসা কেমন অস্ত্রজলে তাকালো তেজের দিকে, সাথে সাথে গরম ঘিলু যেন বরফের আস্তরণে ডুবে গেল। অতীব ধীরকণ্ঠে বলল, এই চুল শুকাবে কি করে? গরম লাগছে বেশ ভালো কথা, কিন্তু চুল না ভিজালেও পারতে। হেয়ার ড্রায়ার আছে এই ঘরে? রাইসা মাথা দুলালো। তেজ অবাকের সুরে বলল, অদ্ভুত, এই রুমে হেয়ার ড্রায়ার নেই, তাহলে চুল শুকাও কি করে? এত বড় চুল, আমার মনে হয় না এই বারান্দায় রোদ আসে। এতদিন কাউকে বলনি কেন? রাইসার মস্তিষ্কের অনলে গিয়ে ভাবলো, এখানে এত সুখের মাঝে আবার নতুন করে তার কি চাই। তারপর বলল, জি। তেজ বলল, কি জি জি করছো? আমার রুমে এসো, আর হ্যাঁ, সাথে করে বই নিয়ে আসবে। রাইসা মাথায় টাওয়াল দিয়ে ভালো করে চুল মুছিয়ে নিল। মাথায় ভালো করে ওড়না টেনে এরপর একটা বই নিয়ে হাঁটা ধরল তেজের রুমের দিকে। তেজ আগে থেকে অপেক্ষা করছিল রাইসার আসার। দরজায় হালকা নক করতেই গম্ভীর কণ্ঠে বলল, ভিতরে আসো। রাইসা ধীরে ধীরে ভেতরে ঢুকলো। বুকের ভেতর অদ্ভুত কাঁপুনি। কেন যেন তেজের সামনে এলে নিজেকে ঠিক সামলাতে পারে না সে। তেজ বিছানার পাশে রাখার চেয়ারটা দেখিয়ে বলল, ওখানে বসো। রাইসা চুপচাপ গিয়ে বসে পড়ল। হাতে ধরা বইটা শক্ত করে ধরে আছে। তেজ ড্রয়ার খুলে হেয়ার ড্রয়ার বের করলো। তারপর একবার তাকালো রাইসার দিকে। ভেজা চুল দেখা যাচ্ছে না, মাথার সুনির্দিষ্ট কাপড়ে ঢেকে ফেলেছে। কেমন অস্বস্তি নিয়ে বসে আছে, যেন দুনিয়ার সব ভয় ডর অস্বস্তি বুকের কাঁপুনি তেজের সামনে আসলেই হয়। রাইসার এহেন কাণ্ডে নিজেকে সামলে নিয়ে একটু বিরক্ত সুরে বলল, তোমার মাথা থেকে ওড়না সরাও। রাইসা অবাক হলো, এটা কি বলছে? মাথা থেকে ওড়না সরাবে মানে কি? বুঝতে না পারার মতো করে বলল, জি। তেজ বলল, মাথার ওড়না সরাতে বলেছি, বাংলা কথা বুঝো না? রাইসা ধমক পেয়ে চট করে মাথা থেকে ওড়না খুলে দিল। তেজের কপালে ভাঁজ পড়লো কয়েকটা। এই মেয়ের চুল কোথায় গেল? তারপর বলল, তোমার চুল কি করলে? রাইসা বলল, জি, বেঁধে ফেলেছি। তেজ এবারে চটে গেল ভীষণ। এই মেয়ে আসলে কিছু বুঝে না নাকি? তারপর বলল, চুল বেঁধে ফেলেছো? শুকিয়ে গেছে? রাইসা মাথা নাড়ালো। তেজ আবারও বলল, তাহলে এভাবে বসে থাকলে হবে? চুল খুলে দাও, না শুকিয়ে বেঁধে ফেলেছো? এসব পানি মাথায় ঠান্ডা লেগে যাবে। অসুস্থ হতে চাও? কি সমস্যা তোমার? রাইসা একটু ইতস্তত করলো। তারপর বলল, আমি আমি এমনি শুকিয়ে। তেজ বলল, আমি বলেছি খুলে দাও, তোমার অনুমতি চেয়েছি আমি, বেশি কথা বলো কেন? তেজের গলা আগের মতোই দৃঢ়, কিন্তু ভেতরের কোথাও যেন কমলতা লুকিয়ে আছে। রাইসা ধীরে ধীরে ওড়নার আড়াল থেকে চুলগুলো খুলে দিল। ভেজা লম্বা চুল পিঠ জুড়ে ছড়িয়ে পড়ল। তেজ এক মুহূর্ত থেমে গেল, যেন চোখ সরাতে পারছে না। তারপর দ্রুত দৃষ্টি সরিয়ে নিয়ে ড্রয়ারটা অন করলো। সাথে সাথে রাইসা চোখ বন্ধ করে তেজের বাহু আঁকড়ে ধরলো। হেয়ার ড্রয়ারের শব্দ এমনটা হবে আশা করেনি রাইসা, তাই হঠাৎ করে শব্দে ভয় পেয়ে গেছে। খাটের উপর বসে আছে পা ছেড়ে, আর তার সামনে কাছাকাছি দাঁড়িয়ে তেজ ড্রয়ারটা চালু করছে। রাইসার এমন হাত ধরা দেখে তেজ ড্রয়ারটা দ্রুত বন্ধ করলো।
হোয়াট হ্যাপেন? কি হয়েছে? কোনো সমস্যা? কোথাও আঘাত লাগলো? ব্যথা পেয়েছো? দেখি কোথায়? তেজের এমন বিচলিত হয়ে হাত নেড়ে নেড়ে দেখাতে রাইসা বেশ আশ্চর্য হলো না, বরং আশ্চর্যের চরম পর্যায়ে চলে গেছে। আজকাল তেজের ব্যবহার বড্ড ভাবায়। কেন জানি না চাইতেই রাইসা মানুষটাকে ভালো লাগতে শুরু করেছে। এ যেন গুপ্তপ্রেমের সুপ্ত অনুভূতি জানালাই করা নাচ্ছে। বার্তা প্রেরক হয়ে আসছে, আর অনুভূতি বুঝে উঠতে পারলে ঠিক প্রাপক হয়ে যাবে। তারপর বলল, না না, ব্যথা পাইনি, আসলে হঠাৎ করে শব্দ হয়েছে তাই একটু ভয় পেয়েছিলাম। তেজ চোখ দুটো বন্ধ করে জুড়ে একটা স্বস্তির নিঃশ্বাস ছাড়লো, হাত দিয়ে কপালের কিছু অংশ চাপতে লাগলো। মনে মনে বলল, আমার আগে বোঝা উচিত ছিল আমার সামনে বসা মেয়েটা একটা মেয়ে নয়, অন্যের পুতুল। তাকে সব দিক থেকে সতর্ক করে কাজ করতে হবে। একটু এদিক ওদিক হলেই সব শেষ। এরপর আবারও বলে উঠলো রাইসের উদ্দেশ্যে, ভয় পাওয়ার কিছু নেই, আমি আছি তো, আর ভয় লাগলে আমাকে ধরে রাখতে পারো। তো ধন্যবাদ সবাইকে, এই পার্টটি এই পর্যন্তই। পরবর্তী পার্টও দিয়ে দেওয়া হয়েছে, সবাই দেখে নিন। আর তার আগে অবশ্যই সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েন, আর ভিডিওতে অবশ্যই লাইক দিয়েন। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।